আমরা কিন্তু প্রতিষ্ঠানের জন্য তর্ক বিতর্ক করি, আবার একমত হই, কিন্তু আমাদের মধ্যে অনেকে অনেক ধরনের চেষ্টা করছে, ফাটল ধরাইতে পারে না, পারবেও না আগামী দিনে ইনশাআল্লাহ। এই যে আমি আর রফিকুল আমাদের দুজনের মধ্যে কেন এত পাওয়ারফুল একতা কেন জানেন? আমরা কিন্তু এমএলএ অনেক ট্রেনিং করেছি। সেই ভার্জিনিয়াতে আমি এবং রফিকুল আমিনে দুইজনে বিশাল অডিটোরিয়ামে ইন্ডোনেশিয়ান প্রোগ্রামে ছিলাম। আমরা জানি এই সিস্টেম, মার্কেটিং সিস্টেম কিভাবে কাজ করে। তাই আমাদের মধ্যে দৃঢ় সাহস ছিল, এই জন্য আমরা এখনো আছি, আগামী দিনও থাকবো ইনশাআল্লাহ। দেখেন, মামলা নিয়ে কথা বলতে হবে, যে এটা নিয়ে আমি এবং রফিকুল আমিনের আত্মসমর্পণ করেছি। আরেকজন লোক করেছিলেন লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ, আমাদের বাজে নাই। উনার প্রতি উনি আজকে আমাদের থেকে বিদায় নিয়েছেন। উনি বলছেন আমরা মানুষের টাকা ফেরত দিয়ে মরতে পারি, এইটাই সবসময় বলতেন। উনি আমাদের মধ্যে নেই, উনিও আত্মসমর্পণ করছেন। উনি ভয় পেয়েছেন, কিন্তু আমি এবং রফিকুল আমি ভয় পাই না। আমরা বীর পুরুষের মতো আত্মসমর্পণ করেছি। এই কাজটা আমরা দুজনে করেছি, নার্ভাস হয় নাই। তবে 11 অক্টোবর আমরা সারেন্ডার করেছি। 17 অক্টোবর আমাদেরকে রিমান্ডে নিয়ে আসছেন। ওই দিন থেকে আমাদের উপরে টর্চার চালাচ্ছেন। তৎকালীন দুদকে যারা ছিল তারা করেছে, সবাই না, হাতে গোনা কয়েকজন লোক করেছে। তারপরে যত সম্ভব 19 অক্টোবর আমাদের লোকেরা মাঠে নেমেছেন, সুন্দর ডিসিপ্লিনভাবে তারা মানববন্ধন করেছেন। তারা কিন্তু রাস্তাঘাটে গাড়িগুড়ি ভাঙচুর করে নাই, কারো গায়ে হাত দেন নাই। আমরা আমাদেরকে টিভিতে দেখাচ্ছে, আমরা সকালে যখন আসি দেখি রমনা পার্কে পিটাইয়া সব ঢোকাচ্ছে, লাঠি চার্জ করে সবাইকে ঢোকাচ্ছে রমনা পার্কে, মাতাব সেন্টার, আলিস টাওয়ারে সব পিটিয়ে লাঠি চার্জ করে তাদেরকে রক্তাক্ত করেছে। আমরা দুইজন কিন্তু নীরবে কেঁদেছি, কিন্তু আমরা বলতে পারি নাই, কারণ আমরা ভীত হয় নাই দেখাচ্ছি, আমরা ভীত না, ভয় পাচ্ছি, কিন্তু নীরবে কেঁদেছি তাদের রক্তাক্ত দেখে। আমরা তাদেরকে বলি নাই, বলবো না, তাদেরকে স্মরণ রেখেছি, তাদেরকে মূল্যায়ন করব। আর যে 6টা সংগঠন আমাদেরকে যে সহযোগিতা করেছে, কেন করেছে সেটা আপনি জানেন। কুশিয়ার নামে একটা শব্দ আছে আমাদের, সেটা করা হয়েছে কোম্পানিকে রান করেছে। কোম্পানির প্রতিটা জিনিস অ্যাকাউন্টগুলো ফ্রিজ করার কারণে সব কিছু বন্ধ হয়ে গেছে। বেনামে একটা চিঠির কারণে বাংলাদেশ ব্যাংকে একটা বেনামে একটা চিঠি দিয়েছিল, সেইটার কারণে কিন্তু অ্যাকাউন্টগুলো ফ্রিজ করেছে মামলার আগে। তখন এই প্রতিষ্ঠান চালাইতে হলে টাকা লাগে, টাকার দরকার ছিল, তখন কিন্তু আমাদের টাকা ছিল না, অনেকে অনেক সহযোগিতা করেছেন। তারপরে আমরা জেলে ঢুকার পরে তখন তারা আগে আসছেন 6টা সংগঠন, মামলা অনেকগুলো মামলা চালাইতে হচ্ছে, কোম্পানির টাকা বেহাত হয়ে যাচ্ছিলেন। তাছাড়া আমাদের দুজনের মামলা, টোটাল মামলাগুলো কিন্তু তারাই চালিয়েছে, তাদের প্রতি চিরকৃতজ্ঞ আমরা। তবে তাদেরকে মূল্যায়ন অবশ্যই আমরা করবো, মূল্যায়ন করবো। আজকে সেই জন্য কিন্তু আপনারাও কিন্তু তাদের সাথে মিলে আমাদেরকে হেল্প করেছেন, সবাই তাদের কথা বিশ্বাস করেছেন। আর যারা বিশ্বাস করে নাই তারা কিন্তু দূরে ছিলেন, অনেকে উপরে লেভেলে ছিলেন, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, দায়িত্ব পালন করা হয় না। যদি তারা করতেন আমাদের লোকেরা এত সাফারার হতেন না। অনেক লোক নির্যাতিত হয়েছে, আজকে যারা নির্যাতিত হয়েছে কয়েকজন লোকের কথা শুনেছি, হাজার হাজার লোক নির্যাতিত হয়েছে। আমি একটা ব্যাপারে দেখি, যাত্রাবাড়ি একটা মেয়ে আত্মহত্যা করেছে, আত্মহত্যা করে তাকে ফেলে দেওয়া হয়েছে। সেটাই এখানে মাসুদ আছে, মাসুদ পারভেজ হাসান, ওরই ডাউন মেরে ফেলা হয়েছে। তো এইরকম অগণিত ঘটনা ঘটেছে। আমরা তাদের প্রতি দুঃখ প্রকাশ করছি এবং তাদের পরিবারকে আমরা মূল্যায়ন করবো, ইনশাল্লাহ খুঁজে খুঁজে বের করে মূল্যায়ন করবো। আমি এবং রফিকুল আমিন দুজনই করবো, কারণ প্রতিষ্ঠান থেকে আমরা তাদেরকে করব, আমার পকেট থেকে যাবে না। রফিকুল আমিন প্রতিষ্ঠান কার জন্য হয়েছে? তাদের জন্য প্রতিষ্ঠান হয়েছে, ভয়ের কোনো কারণ নেই। অনেকে এখন দেখেন না, মাসির দরদ বেড়ে গেছে বেশি, আমি এবং রফিকুল আমিন কিছু না। আর যে লোক 2 লাখ লোক আমরা বীর পুরুষের মতো সারেন্ডার করেছি, তাইলে আমাদের কেন অত্যাচার করবে, টর্চার করবে? আমাদেরকে তো অ্যারেস্ট করা হয় নাই। বাংলাদেশের প্রেক্ষাপটে মানুষকে অ্যারেস্ট করা হয়, আমাদের দুইজন কিন্তু অ্যারেস্ট করে আমরা নিজেরা আত্মসমর্পণ করেছি। আমাদেরকে সেই মূল্যায়ন করার দরকার ছিল দেশ, সরকার তৎকালীন।
স্বৈরাচারী সরকার টিভিতে দেখতাম, নেত্রী বলতেন তৎকালীন, আমার বাবা জেল খেটেছে, আমার ভাই যেয়ে বলতেছে তোমার বাবার সাথে একটু দেখা করতে চাই, ছোট ভাই। তাইলে আমার এবং রফিকুল আমিনের সন্তানের বয়স কত ছিল? উনার বাবা তো এক লাগারে 12 বছর জেল খাটেন নাই, আমরা 12 বছর 3 মাস জেল ছিলাম। আমার সন্তানের বয়স ছিল, আমার ছেলে এখানে আছেন, পরিচয় করে দিব, তার বয়স ছিল 8 বছর। সর্বশেষ ছেলেটার বয়স ছিল আমি যখন সান্ডা করি 3 মাস। 12 বছর 3 মাস জেলে ছিলাম, তারা তো বাবাকে কাছে পাই নাই, এবং রফিকুল আমিন সাহেবের 2 মেয়ে তো কাছে পাই নাই। তাছাড়া যেই ধরনের টর্চার করেছে, বাসাতে যে ধরনের হামলা দিয়েছে, তো এইরকম তো আর কারো করে নাই। আমাদের দুইজনের প্রতি যা হয়েছে অমানবিক, সেটা আমাদের অন্তর থেকে আমরা মাফ করবো না যারা করেছে, এই জন্য আল্লাহ তো তাদের বিচার করেছে। তো আমি এবং রফিকুল আমিন আপনাদের সাথে কমিটমেন্ট করতে চাই, যত জীবন বেঁচে থাকি আপনাদের স্বার্থে যেন বেঁচে থাকতে পারি, আমাদের স্বার্থে নয়। আমাদের যে স্বপ্নগুলো নিয়ে বাংলাদেশে আসছি, এই দেশে বেকার মুক্ত করব, যেই সরকার আসুক না কেন তাদের সহযোগিতা আমরা সাপোর্ট দেবো। দেশ ডেভেলপ করতে বিজনেসম্যানরা কিন্তু সাপোর্ট দেয়, যে আমেরিকা চালাচ্ছে বিজনেসম্যানরা চালাচ্ছে কিন্তু, তাই না? বিশেষ করে ইহুদিরা কিন্তু সাপোর্ট দিচ্ছে, বিজনেসম্যান, বড় বড় বিজনেস ইহুদিরা, তারা সাপোর্ট দিয়ে, তারা যেভাবে বলে সরকার শুনতে বাধ্য। আর আমরা চাচ্ছি আমরা সকলে মিলে সাপোর্ট দেবো, যে সরকার আসুক না কেন তাদের সাথে হাত মিলে, আমরা কাঁধে কাঁধ মিলে আমরা কাজ করি দেশকে ডেভেলপ করার জন্য, বেকারত্ব দূর করা এই দেশে। বেকার থাকলে কিন্তু অপকর্ম হবে, ক্রাইম হবে, অন্যায় অপরাধ বেড়ে যায়। আমরা ব্যস্ত ছিলাম, দেখেন আমরা এতটা অর্গানাইজ দেশিনী পরিবার, আমি বলি তো দেশিনী পরিবার বিগত দিনে 2012 সাল পর্যন্ত পঙ্গপালের মতো আমরা কাজ করেছি, যেটি গেছি ডিসিপ্লিন, এতটা কাজ করে গেছি, কিন্তু কোনো ঝামেলা করে নেই, মারামারি কাটাকাটি কোনোটাই করে দেশিনী পরিবার। তাই বিগত সরকারে আমাদেরকে ভয় পাইছে, বলছে আপনারা নাকি এত ডিসিপ্লিনে, এত অর্গানাইজ, তা আমরা কিন্তু আমাদেরকে পাহারা দিচ্ছি, কিন্তু আমাদেরকে কারো পাহারা দিতে দরকার হয় না। যেমন ওই দিন প্রোগ্রামের জন্য এখানে হলরুমে আমি কমিটমেন্ট করেছিলাম, আমাদের লোকেরা যত অর্গানাইজ, কোনো ঝামেলা হবে না, এখানে কোনো এত সিকিউরিটি দরকার নেই। তারপর আপনারা কোনো সিকিউরিটি দরকার আছে? এত সিকিউরিটি দরকার নেই। আমরা ট্রেনিং করেছি, শিখেছি, এই জন্য আমরা ডিসিপ্লিন। এত কিছু হয়েছে কিন্তু আমরা প্রতিবাদ করি নাই। প্রতিবাদ করলে কিন্তু অনেক কিছু আমরা প্রতিবাদ করি নাই। যেমন আমাকে রফিকুল আমিনকে বলেছেন, যখন আপনারা মানববন্ধন করেছেন তাদেরকে বলেন বাসা চলে যেতে, আমাকে ওনাকে ভয় দেখাচ্ছেন, তো রিমান্ডে আমরা টিভিতে দেখতেছি আপনাদেরকে ভয় দেখাচ্ছে, তাদেরকে উঠতে বলেন, নাহলে আপনাদের উপরে অত্যাচার হবে। আমরা কিন্তু মেসেজ দিয়েছি, দেখেন দেশের যেন কোনো ক্ষতি না হয়, আপনারা বাসায় ফিরেন। নেত্রী কমিটমেন্ট করেছে, কমিটমেন্টটা ছিল বুয়া আপনাদের সাথে বসবো, কিন্তু বসে নাই। যদি আজকে ওই দিন বসতেন তাইলে এত লাঞ্ছিত আপনারা হতেন না। আজকের দিনে আমরা কেন এখনো ঘুরে ঘুরে বেড়াচ্ছি, আমি এবং রফিকুল আমিন এত বছর করে বের হয়ে আমরা কেন প্রতিষ্ঠানের দায়িত্ব পাচ্ছি না? যদি দায়িত্ব পেতাম, আজকে হয়ে গেছে প্রায় 1 বছরের উপরে, 15 তারিখ কিন্তু 1 বছর কমপ্লিট হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমরা দায়িত্ব পাচ্ছি না। দায়িত্ব না পাইলে তো আমরা দেশে চালু করতে পারছি না। আমার জায়গায় আমি বসতে পারছি না, এমডি সাহেবের জায়গায় এমডি সাহেব বসতে পারছে না, কীভাবে আমি প্রতিষ্ঠান চালু করি? আপনারা অনেকে বলছে বাইরে থেকে আমরা প্রতিষ্ঠান চালু করতে চাচ্ছি না। আমার জায়গায় আপনি বসে একটু পাবেন, আপনাকে সুযোগ না দিলে আপনি সেই কাজটা করতে পারবেন? কখনো পারবেন না। তাই আপনার উদ্দেশ্যে একটাই বলবো, আমরা দুইজন যে স্বপ্ন নিয়ে আসছি, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য যা যা করণীয় আমরা করব, আপনাদের সহযোগিতা লাগবে। সবাইকে নিয়ে আমরা এই প্রতিষ্ঠানকে দাঁড়া করাবো, এককভাবে না। আমি আসছিলাম কিন্তু রফিকুল আমিনের সাথে, এখন উনার মনে পড়বে, উনার সাথে কথা ছিল বাংলাদেশের জন্য আমি আসি 99 সালে 2 সপ্তাহ থেকে সেট আপ করে দিয়ে চলে যাবে, মধ্যে মধ্যে আসা যাওয়া করো, উনি বাংলাদেশে রান করবে, ফ্যামিলি নিয়ে থাকবেন বাংলাদেশে, আমি কেন আর আসা যাবো? সে যাওয়া যেতে হয়েছে কতদিন পরে জানেন? 1 যুগ পরে আবার যেতে হয়েছে। তো আমি 99 সালে আসছি, সে যাওয়া গেছি 2011 সালের সেপ্টেম্বর মাসে। আমি কানাডা গিয়েছিলাম 2 সপ্তাহের জন্য,
তারা কিন্তু আমার যাওয়া হয়নি কেন। যখনই উদ্যোগ নিয়েছি তখনই এমনি সাহেব বলছে, চেয়ারম্যান সাহেব আপনি যায় না, গেলে মানুষের ভয় পায়, মনে করে পালিয়ে চলে যাচ্ছে। অনেক ডিরেক্টরও বলছেন, আমি মেনে নিছি। এমনি সাহেব কয়েকবার আসা যাওয়া করছিলেন তখন, কিন্তু আমি যাইনি। তো এখনও বলতে চাই আপনাদেরকে, আমাদের স্বপ্নটাকে বাস্তবায়নের জন্য আপনাদের মতো ডাইনামিক লিডার, সাহসী লিডার দরকার। আপনি সকলে এখানে যারা আছে সবাই লিডার আমার চোখে। আজকের এই যে আমাদের দুইজন ক্ষুদ্র মানুষকে আপনারা সম্বর্ধিত করেছেন, ধন্যবাদ জানাচ্ছি 6টা সংগঠনকে। আপনাদের অনেক পরিশ্রম ত্যাগ ছিল, কারণ আপনারা বাইরে ছিলেন, আমি আর রফিকুল আমি ভিতরে ছিলাম। তার মধ্যে আরও কিছু লোক আমাদের জন্য কাজ করেছে। আমি এবং রফিকুল আমি জেলখানায় যেন ভালো থাকি প্রথম দিক থেকে শুরু করছেন। আমাকে ফাঁসি সেল আমাদের দুজনকে প্রথম রাখছেন, উনি বলছেন। তো 2টা লোক আমাদেরকে বেশি সাপোর্ট দিয়েছেন তৎকালীন, প্রথম দিক থেকে ধরে একদম লাস্ট পর্যন্ত। যেটা করেছেন বৈশাখী টিভিতে জিএম রব সাহেব করেছেন, এবং তার সাথে ছিলেন সবুজ নামে ম্যানেজার ছিলেন, সেও করেছেন। তো এইরকম 6টা সংগঠনও করেছেন, তারাও করেছেন আমাদেরকে সাপোর্ট দিয়ে ভালো রাখার জন্য, যেভাবে ভালো থাকতে পারে। তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ, আমরা দুইজনই চিরকৃতজ্ঞ তাদের প্রতি। তো আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ। আমাদের দুইজনের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখে, আপনাদের স্বপ্নটা আমাদের স্বপ্নটা বাস্তবায়ন একসাথে করতে পারি। আজকের বেশি বলবো না, যেহেতু সময়টা সংক্ষিপ্ত এমন হয়ে গেছে, নামাজের সময় পার হয়ে যাচ্ছে। তারপরে একবারে আমরা শেষ করবো, আর একটা প্রোগ্রাম পরে মনে আরেকটা প্রোগ্রাম আছে যেহেতু। তাই আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। আমি রফিকুল আমিন, যে মাল্টিপারপাসের কথা একটু বলতে হয়। মাল্টিপারপাসটা কেন তাড়াতাড়ি করা হলো? মাল্টিপারপাসের মাধ্যমে যেন তাড়াতাড়ি আমরা, যেহেতু মাল্টিপারপাসের মামলা এখনও রয়েছে, অনেকে মাল্টিপারপাসে বিনিয়োগ করেছেন, সেই টাকাগুলো কিন্তু যতক্ষণ পর্যন্ত অ্যাকাউন্ট ফ্রিজটা খুলে না দেয় ততক্ষণ পর্যন্ত আমরা পেমেন্টটা দিতে পারছি না। তার জন্য মাল্টিপারপাস আমরা চালু করেছি, অন্য ব্যবসা যে আসবে সেটার মাধ্যমে যেন আমরা পারি। যেমন টি প্লান্টেশনের যে গাছগুলো কেটে ফেলছে, তৎকালীন ছাত্রলীগ বলতে যতগুলো সংগঠন আছে তারাই কাটছে। বৈশাখীতে অনেকগুলো নিউজ করেছে, কর্ণপাত করেন তৎকালীন সরকার। আরে ভাই, আপনারা 32,000 গাছ পেয়েছেন, সেই 32,000 গাছ বুঝাইতেন আমাদেরকে।